আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা পাস্ট টেস্ট থেকে আমরা কিছু ফার্মাকোলজি কিছু কোশ্চেন আসলে সলভ করতে চাই। সো আমরা ওয়ান বাই ওয়ান আমরা আসলে শুরু করি। সো ফার্স্টে এখানে একটা কোশ্চেন দেখা যাচ্ছে, এখানে বলা হচ্ছে একটা 39-year-old একজন ওয়েমেন, তার হিস্ট্রি আছে থাইরোটক্সিকোসিসের, সেই সাথে তার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে এবং সেই সাথে তার এপিলেপসিও আছে। তাহলে একটা ফিমেল এরকম একটা হিস্ট্রি দিচ্ছে যে তার এক্সিস্টিং কিছু কোমরবিড কন্ডিশন আছে। যখনই এমআরসিপিতে এরকম এক্সিস্টিং কোমরবিড কন্ডিশনগুলোর নাম চলে আসবে, আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই ডিজিজগুলোর কোনো কমপ্লিকেশন থেকে কোশ্চেন হচ্ছে নাকি এই ডিজিজে ড্রাগগুলো দিচ্ছি সেই ড্রাগ রিলেটেড কোনো সাইড ইফেক্ট থেকে কোনো কোশ্চেন হচ্ছে। অবশ্যই ইউ মাস্ট কিপ ইট ইন মাইন্ড। সো পেশেন্ট ক্লিনিকে আসছে একটা ড্রাগ রিভিউর জন্য। এখন তার মনে হচ্ছে শি ইজ ওয়েল অ্যান্ড তার মনে হচ্ছে তার থেরাপি কাজ করছে, তার মানে তার থাইরোটক্সিকোসিসের ট্রিটমেন্টও কাজ করছে, এপিলেপসির ট্রিটমেন্টও কাজ করছে। বাট প্রবলেম হচ্ছে শি ইজ ভেরি কনসার্নড অ্যাবাউট বায়োল্যাটেরাল প্যারোটিড সোয়েলিং, যেটা লাস্ট ফিউ মান্থসে ডেভেলপ করছে। তাহলে এমনিতে তার ট্রিটমেন্ট ইজ ডুইং ভেরি ওয়েল, তার ট্রিটমেন্ট কাজ করছে, ইমপ্রুভমেন্ট হচ্ছে, বাট রিসেন্টলি তার একটা বায়োল্যাটারাল প্যারোটিড গ্ল্যান্ড সোয়েলিং হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে তার এই যে বায়োল্যাটারাল প্যারোটিড সোয়েলিং, এইটার কজ কি? হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট লাইকলি কজ অফ দিস বায়োল্যাটারাল প্যারোটিড গ্ল্যান্ড সোয়েলিং? সো এখানে আমরা একটু অপশনসগুলো একটু দেখি। সো অপশনের মধ্যে একটা বলছে বিসোপ্রোলল, একটা বলছে গ্রেভ ডিজিজ, একটা বলছে প্রোপাইলথায়োইউরাসিল, একটা ল্যামোট্রিজিন, একটা হচ্ছে হাইপোপ্যারাথাইরয়েডিজম। এখন এখানে বায়োল্যাটারাল প্যারোটিড গ্ল্যান্ড সোয়েলিং আসলে রিজনটা কি? সো বেসিক্যালি যখন আমরা বায়োল্যাটারাল প্যারোটিড গ্ল্যান্ড সোয়েলিং পাই, আমাদের মাথায় আসলে কোন কোন ডিজিজ চিন্তা হয়? নর্মালি আমরা চিন্তা করি যে দিস মাইট বি ডিউ টু মামস, রাইট? আমরা সবাই চিন্তা করি যেটা মামসের জন্য হচ্ছে, বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, বা কোনো কোনো পেশেন্টও হইতে পারে যে লিমফোমা, অথবা কোনো একটা পেশেন্টের এইচআইভি আছে, এইচআইভির সাথে কোনো একটা অপরচুনিস্টিক কোনো একটা ইনফেকশন থেকে সেখান থেকে হতে পারে, বা এইগুলা নর্মালি আমরা কনসিডার করি। এর বাইরে আরও কিছু ডিজিজ আছে, যেমন একটা হচ্ছে শোগ্রেন সিনড্রোম, একটা হলো শোগ্রেন সিনড্রোম, একটা হচ্ছে আমাদের সার্কয়েডোসিস, একটা হচ্ছে আমাদের অ্যালকোহলিক পেশেন্ট, ক্রনিক অ্যালকোহলিক পেশেন্ট বা অ্যালকোহলিক লিভার ডিজিজ। হ্যাঁ, সেইখানেও আমরা বায়োল্যাটারাল প্যারোটিড গ্ল্যান্ড সোয়েলিং আসলে পেয়ে থাকি। সো মোস্টলি আসলে আমরা কিন্তু আসলে ইউজুয়ালি এইগুলাই চিন্তা করি যদি কোনো একটা পেশেন্টের বায়োল্যাটারাল প্যারোটিড গ্ল্যান্ড সোয়েলিং আসে। আচ্ছা, একটা ইন্টারেস্টিং কথা এখানে অ্যাড করে ফেলি, যদি কোনো পেশেন্টের ইউনিল্যাটারাল প্যারোটিড গ্ল্যান্ড সোয়েলিং থাকে, তাহলে আমরা কনসিডার করি যে এটা একটা ভাইরাল না, বরং এটা একটা ব্যাকটেরিয়াল কজ হতে পারে। ইনফ্যাক্ট ব্যাকটেরিয়াল অ্যান্ড ভাইরাল আমাদের যে প্যারোটিড গ্ল্যান্ড যে ইনফেকশনটা হয়, প্যারোটাইটিস, এটা আলাদা করার উপায় হচ্ছে ব্যাকটেরিয়াল কজ হলে সাধারণত ইউনিল্যাটারাল বা সিঙ্গেল কজ, বা মানে সিঙ্গেল সাইডে হবে। আর যদি ব্যাকটেরিয়ালের জায়গায় ভাইরাস দিয়ে হয়, অর্থাৎ ভাইরাল কজ দিয়ে যদি বায়োল্যাটারাল প্যারোটিড গ্ল্যান্ড সোয়েলিং হয়, প্যারোটাইটিস হয়, তাহলে সেটা আসলে মোস্টলি মানে বায়োল্যাটারাল পাই বা ভাইরাস থেকে বায়োল্যাটারাল আসে। তাহলে আমরা আসলে কনসিডার আসলে এইগুলো করি। এখন কথা হচ্ছে এখানে তো কী কী কন্ডিশন দেওয়া আছে। একটা বলা হচ্ছে বিসোপ্রোলল, বিসোপ্রোললের সাথে এটা কোনো সম্পর্ক নাই। গ্রেভস ডিজিজ আমরা কখনো এরকম দেখি না যে সেইখানে প্যারোটিড গ্ল্যান্ড সোয়েলিং হচ্ছে। একটা বলা হচ্ছে প্রোপাইলথায়োইউরাসিল, অ্যাকচুয়ালি এখানে কারেক্ট অ্যান্সার আসলে এটা প্রোপাইলথায়োইউরাসিল। মূলত ব্যাপার হচ্ছে এমআরসিপি পার্ট 1, এমআরসিপি পার্ট 2, ওরা আসলে ফার্মাকোলজি থেকে যে কোশ্চেনগুলো করে, এগুলো হচ্ছে যে ড্রাগগুলা সেগুলো কীভাবে কাজ করে, মেকানিজম অফ অ্যাকশন, কোথায় কাজ করে, সাইট অফ অ্যাকশন, থার্ড হচ্ছে ট্রিটমেন্ট প্রোটোকল রিলেটেড কোশ্চেনগুলো করে, আর একটা হচ্ছে সাইড ইফেক্টস। এখন ড্রাগের যে সাইড ইফেক্টসগুলো থেকে কোশ্চেন আসে, সাধারণত দেখা যাচ্ছে কমন সাইড ইফেক্ট থেকে খুব একটা কোশ্চেন আসে না। খুব রেয়ারেস্ট যে সাইড ইফেক্টগুলো আছে মোস্টলি এমআরসিপি পার্ট 1, এমআরসিপি পার্ট 2-তে ওইগুলো থেকে বেশি কোশ্চেন আসে। সো প্রোপাইলথায়োইউরাসিল থেকে আমরা যে বায়োল্যাটারাল প্যারোটিড সোয়েলিং পাই, দিস ইজ আ ভেরি রেয়ারেস্ট কজ বা খুবই রেয়ার একটা ফেনোমেনা, বাট এমআরসিপিতে এই কোশ্চেনটা করছে। ল্যামোট্রিজিন এখান থেকে আসলে হয় না। আচ্ছা, আরেকটা অপশন দেওয়া আছে হাইপোপ্যারাথাইরয়েডিজম। সো হাইপোপ্যারাথাইরয়েডিজমের সাথে সম্পর্ক একটু দেখাই। কোনো একটা পেশেন্টের যদি প্যারাথাইরয়েড হরমোন বেশি থাকে, কোনো একটা পেশেন্টের যদি প্যারাথাইরয়েড হরমোন লেভেল আসলে বেশি থাকে, তখন কি হবে? তার সেরাম ক্যালসিয়াম লেভেল বেশি হবে। সো এই জায়গায় বিভিন্ন জায়গায় ক্যালসিয়াম স্টোন ফর্মেশন হইতে দেখা যায়, বা ক্যালসিয়াম সল্ট ডিপোজিটেড হবে। সো দেখা যাচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডের যে ডাক্টগুলো আছে,
প্যারোটিড গ্ল্যান্ড যে ডাক্টগুলো আছে, সো যদি এমন হয় হাইপার প্যারাথাইরয়েডিজম হচ্ছে, সেখানে এরকম ক্যালসিয়াম মানে স্টোন এই ডাক্টে ডিপোজিটেড হয়, সো সেটাকে আমরা তখন কী বলি? সিয়ালোলিথিয়াসিস। সো সিয়ালোলিথিয়াসিস থেকে প্যারোটিড গ্ল্যান্ড ডাক্ট অবস্ট্রাক্টেড হবে, সেখান থেকে আমরা একটা সোয়েলিং পাইতেই পারি। বাট এখানে তো আসলে হাইপোপ্যারাথাইরয়েডিজম বলছে, যদি এটা হাইপার প্যারাথাইরয়েডিজম বলতো তাহলে হয়তো বা সেটা আমরা কনসিডার করতাম, বাট এটা এখানে আসলে আসে না। সো কারেক্ট আনসার আসলে এখানে প্রোপাইল থায়োইউরাসিল। মোটা দাগে দুই ধরনের ড্রাগ থেকে আমরা বায়োল্যাটারাল প্যারোটিড গ্ল্যান্ড সোয়েলিং হইতে দেখি, তার মধ্যে একটা হচ্ছে প্রোপাইল থায়োইউরাসিল, যেটা আমরা পেশেন্টের ক্ষেত্রে দিচ্ছি যদি পেশেন্টের হাইপার প্যারাথাইরয়েডিজম থাকে। আর একটা কিছু এনএসআইডস আছে যেটার কারণেও আসলে প্যারোটিড সোয়েলিং আসলে হইতে পারে। সো তাহলে এখানে কারেক্ট আনসার হবে আমাদের প্রোপাইল থায়োইউরাসিল। ওকে, সো আমরা নেক্সট কোশ্চেনে যাই। ওকে, সো এখন এখানে কি বলছে, একটা 30-year-old একজন ম্যান, তার প্রবলেম কি? সিজোফ্রেনিয়া আছে। তাহলে অলরেডি সে সিজোফ্রেনিয়াতে সাফার করতেছে। এখন মেনি অ্যাডমিশন হসপিটাল আন্ডার দ্য মেন্টাল হেলথ অ্যাক্ট, তার মানে সিজোফ্রেনিয়ার কারণে সে মাল্টিপল টাইমস সে হসপিটালে ভর্তি হয়েছে। এখন সমস্যা কি, যে তার অকেশনসগুলো বারবার সিমটমগুলো রিল্যাপস করতেছে। কেন? কারণ হচ্ছে তার একটা অডিটরি হ্যালোসিনেশন হয়, যে হ্যালোসিনেশন তাকে বলতেছে ড্রাগ নেওয়া বন্ধ করে দিতে। সো সিজোফ্রেনিয়া পেশেন্টের ক্ষেত্রে আসলে এটা খুব ফ্রিকোয়েন্ট একটা ফেনোমেনা, যে তাদের অডিটরি হ্যালোসিনেশন থাকে। তারা মনে করে কি তাদের কানের কাছে এসে কেউ যেন বলে দিল যে শোনো তুমি এই ওষুধটা খেও না, এটা তোমার ক্ষতির জন্য। অথবা বলে যে শোনো ও তোমার নামে উল্টাপাল্টা কথা বলছে, শোনো ওরা তোমার নামে ষড়যন্ত্র করতেছে। সো এই ধরনের অডিটরি হ্যালোসিনেশনগুলো হয় এবং সেটা পেশেন্টের ব্যক্তি জীবনে আমরা দেখি যে ইম্প্যাক্ট ফেলে। অনেক সময় দেখা যায় প্যারানয়েড টাইপ অফ সিজোফ্রেনিয়া, হ্যাঁ, পেশেন্ট সারাক্ষণ ভয় থাকে যে তাকে নিয়ে কী হচ্ছে, বাইরে কী হচ্ছে। সো এই হ্যালোসিনেশন হওয়ার কারণে সে ওষুধ নেওয়া বন্ধ করে দেয়। সো এখন প্রশ্ন হচ্ছে, হোয়াট মেডিকেশন উড ইউ ওয়ান্ট টু এনকারেজ হিম টু ট্রাই? তাহলে এখন আমরা পেশেন্টকে কোন ট্রিটমেন্ট দিব? সো এখানে অপশনগুলো এবার একটু দেখি। আচ্ছা, সো আমাদের অপশন কী কী আছে? একটা বলছে ক্লোজাপাইন, একটা ওরাল টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক, একটা ডিপোট টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক, একটা ভেলনাফাক্সিন, একটা মুড স্টেবিলাইজার। সো এক এক করে আসি। সো ক্লোজাপাইন এটা আসলে আমরা কিছু পেশেন্ট আসলে দিই, দ্যাটস ট্রু। কিন্তু কথা হচ্ছে ক্লোজাপাইন তো আমরা আসলে ওরালি দিচ্ছি। এখন পেশেন্টকে ওরালি আমি যেই ড্রাগই দিই, তাকে হ্যালুসিনেশন তার যখন হবে সে তো ওষুধটাকে আসলে সরায় ফেলতে চাইবে। তার যখন হ্যালোসিনেশন হবে সে বারবার বলবে তুমি ওষুধ খেও না। এখন একটা ওষুধের মানে ইম্প্যাক্ট পাইতেও তো আমার কিছুদিন সময় লাগে, কিন্তু পেশেন্ট যদি এরকম মানে ইররেগুলারভাবে মেডিকেশন নেয়, আমি যত ভালো ওষুধই দিই না কেন, আমরা খুব ভালো রেসপন্স পাবো না, কারণ পেশেন্ট কমপ্লায়েন্ট না। সো এখানে আসলে আমি ওরাল যেই ট্রিটমেন্টই দিই এটা আসলে এখানে সাফিসিয়েন্ট বা সিগনিফিকেন্ট হবে না। সো ক্লোজাপাইন বা একটা টিপিক্যাল ওরাল অ্যান্টিসাইকোটিক দিব, আসলে চিন্তা করলে তো এটা খুবই ভালো অপশন যে ওরাল টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক দিচ্ছি। কিন্তু প্রবলেম হচ্ছে যে ওই ওরাল ড্রাগ ও শুরু থেকেই ওই একদিন খাবে 2 দিন খাবে না। সো ওইভাবে কখনো মানে আমরা ইম্প্যাক্ট আসলে পাবো না। সো এখানে আসলে বেস্ট অপশন হচ্ছে একটা ডিপোট একটা প্রিপারেশন দিয়ে ফেলা। সো ডিপোট প্রিপারেশনে কী হবে, হয়তো একটা সাবকিউটিনিয়াস একটা ডিপো মানে দেওয়া হবে। একটা সাবকিউটিনিয়াস ডিপো দিলে এভারেজ 2 থেকে 4 সপ্তাহের জন্য পেশেন্ট ঠান্ডা। মানে 2 থেকে 4 সপ্তাহ ওষুধ না খেলেও কিছু হবে না। 2 থেকে 4 সপ্তাহ পর পরে বারবার প্রিপোজিশনটা চেঞ্জ করতে হবে। ওর ওষুধ খাওয়ার কোনো ঝামেলা নাই, ভুলে গেলাম কি না কোনো সমস্যা নাই, আমাকে অডিটরি হ্যালুসিনেশন বলতেছে ওষুধ খায়ও না, সেটারও সমস্যা নেই, বিকজ ওষুধ এখান থেকে স্লোলি রিলিজড হতে থাকবে। সো অ্যাকচুয়ালি এটা আসলে এখানে মানে বেস্ট আনসার। এটা আসলে একটা পুরো কমন সেন্সের কোশ্চেন হয়েছে আর কি। আর এখানে ভেলনাফ্যাক্সিনের কথা বলছে বা মুড স্টেবিলাইজার কথা বলছে। আচ্ছা, মুড স্টেবিলাইজার নিয়ে একটু বলি। মুড স্টেবিলাইজার হচ্ছে আসলে লিথিয়াম। মুড স্টেবিলাইজার হলো লিথিয়াম। এখন লিথিয়ামের ব্যাপারটা হচ্ছে যে সকল পেশেন্টের বাইপোলার মুড ডিসঅর্ডার থাকে, বাইপোলার মুড ডিসঅর্ডার পেশেন্টের 2 রকম ফেজ থাকে, একটা হচ্ছে ম্যানিয়াক ফেজ, একটা হচ্ছে ডিপ্রেসিভ ফেজ। সো ম্যানিয়াক ফেজ ব্যাপারটাকে কন্ট্রোল এই মুড স্টেবল করার জন্য আমরা আসলে লিথিয়াম দিই। বাট এখানে তো আসলে লিথিয়ামের কোনো রোল নাই, রাইট? এখানে তো পেশেন্টের বাইপোলার মুড ডিসঅর্ডার না, তার সিজোফ্রেনিয়া, সো এটা এখানে আসবে না। আচ্ছা, আমরা এরপর নেক্সট কোশ্চেনে চলে আসি। সো এখানে কি বলছে, সেখানে বলছে একটা 62-year-old একজন ম্যান তার গাইনোকোমেশিয়া ডেভেলপ করছে। ভালো কথা। তার আগে থেকে ইসকেমিক হার্ট ডিজিজ আছে, তার আগে থেকে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে, এবং সে
ওয়ারফারিন পায়, ডিগক্সিন পায়, র্যামিপ্রিল পায়। ওয়ারফারিন, ডিগক্সিন, র্যামিপ্রিল পায়। এখন সে হার্ট বার্নের কারণে আর একটা ওষুধ পায় যেটার নাম এখানে লেখা নাই। এখন বলতেছে কিছু টেস্ট করা হয়েছে যেখানে আমরা অ্যান্ড্রোজেন লেভেল চেক করছি, এইচসিজি লেভেল চেক করছি, লিভার ফাংশন, থাইরয়েড ফাংশন, এগুলো চেক করছি, অল নর্মাল। এখন প্রশ্ন হচ্ছে তার গাইনোকোমেশিয়ার কারণ কি। সো আসলে প্রশ্নটার দিকে তাকাইলে এই ক্লুগুলার সিগনিফিকেন্স আমরা ধরতে পারি। এখন প্রশ্ন হচ্ছে একটা পেশেন্টের গাইনোকোমেশিয়া আসলে কেন হয়। সো একটা পুরুষ মানুষের গাইনোকোমেশিয়ার মানে মেইন রিজনটা কি। সো একটা গাইনোকোমেশিয়ার মেইন রিজন হচ্ছে কোনো পেশেন্টের ক্ষেত্রে যদি এরকম হয় যে স্ট্রোজেন ভার্সেস অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরনও বলা যেতে পারে। এখন যদি এরকম হয় যে ইস্ট্রোজেন আর টেস্টোস্টেরনের রেশিওটা বেড়ে গেছে, বেড়ে যাওয়ার অর্থ কি, হয় ইস্ট্রোজেন বাড়ছে অথবা টেস্টোস্টেরন কমছে, দুইটা যে কোনো একটা, বাট রেশিও আলটিমেট নেট রেজাল্ট সেম। যদি কখনো এই ঘটনা কোনো একটা পুরুষের দেহে ঘটে, সেই মোমেন্টে আমরা আসলে দেখব যে তার গাইনোকোমেশিয়া ডেভেলপ করতেছে। এখন হোয়াট আর দ্য কমন রিজনস অফ ডেভেলপিং গাইনোকোমেশিয়া। তো ডেফিনেটলি যদি আমি একটা পিউবার্টির একটা পেশেন্ট দেখি, একটা অ্যাডোলেসেন্ট একটা পিরিয়ডে একটা বাচ্চাকে দেখি, সেখানে গাইনোকোমেশিয়া ফিজিওলজিক্যালভাবেও হইতে পারে। সো দ্যাটস নর্মাল। বাট কোন একটা পার্সনে যদি আসে, নর্মালি আমরা কনসিডার করি কী কী। নর্মালি আমরা কনসিডার করি যে পেশেন্টের হয়তো বা এক সেকেন্ড, এটা আবার কী হইলো। আচ্ছা, সো নর্মালি আমরা যেটা চিন্তা করি যে একটা তাহলে বললাম ফিজিওলজিক্যাল, কী লিখতেছি, তাহলে একটা বললাম ফিজিওলজিক্যাল, বাট ফিজিওলজিক্যাল কারণটা তো আলাদা করলাম, বাট এর বাইরে আসলে কী কী রিজন আছে। তো একটা হচ্ছে আমরা সবাই জানি ক্রনিক লিভার ডিজিজ, রাইট। সো ক্রনিক লিভার ডিজিজের পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখি যে ইস্ট্রোজেন যেটা ব্রেকডাউন হচ্ছিল সেটা ব্রেকডাউন কমে যায়। সো স্বাভাবিকভাবে তাদের ইস্ট্রোজেন বাড়তে থাকে, সো গাইনোকোমেশিয়া হয়। সো খুব কমন, কিন্তু এখানে অপশনে বলে দিছে লিভার ফাংশন টেস্ট ইজ নর্মাল। এর বাইরে আর কমন কী কী রিজন থেকে আমরা আসলে গাইনোকোমেশিয়া হইতে দেখি। একটা হচ্ছে কোনো পেশেন্টের যদি টেস্টিকুলার কার্সিনোমা হয় বা কার্সিনোমা টেস্টিস। কার্সিনোমা টেস্টিসে দেখা যায় কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখি যে একটোপিকভাবে এক্সেসিভ অ্যামাউন্ট অফ ইস্ট্রোজেন প্রডিউস হয়। তাহলে সেখানে যদি একটোপিক ইস্ট্রোজেন প্রডিউস হয়, সেইখানে আমরা দেখি যে পেশেন্টের গাইনোকোমেশিয়া হয়। এখন এটাকে রুল আউট করে দিছে যে এইচসিজি লেভেল নর্মাল। সো সাধারণত কার্সিনোমা টেস্টিসে এইচসিজি লেভেল আমরা বেশি এক্সপেক্ট করিব। সো এখানে ইস্ট্রোজেন তাহলে ওখান থেকে আমরা চিন্তা করতাম, বাট এটা নাই। আর একটা হচ্ছে কোনো পেশেন্টের আমরা দেখি যে অনেক পেশেন্টের ক্ষেত্রে কার্সিনোমা প্রোস্টেট ডেভেলপ করে। এখন যখন কোনো একটা পার্সনের কার্সিনোমা প্রোস্টেট ডেভেলপ করে, সেটা ট্রিটমেন্টে আমরা কিছু জিনিস চিন্তা করি। আমরা ট্রিটমেন্টে কী করি, একটা হচ্ছে অ্যান্ড্রোজেন ব্লকার ইউজ করি, একটা হচ্ছে অ্যান্ড্রোজেন রিসেপ্টর ব্লকার। এখন এই অ্যান্ড্রোজেন রিসেপ্টর ব্লকার দুই রকম আছে, স্টেরয়েডাল আছে, নন স্টেরয়েডাল আছে। হ্যাঁ, খুব কমনলি বাইক্যালোটামাইড আমরা ইউজ করি। সো মোদ্দা কথা হচ্ছে অ্যান্ড্রোজেন রিসেপ্টর ব্লকার আমরা আসলে ইউজ করি। সো যখন অ্যান্ড্রোজেন রিসেপ্টর ব্লকার ইউজ করি, টেস্টোস্টেরন তার নির্দিষ্ট রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারে না। তো সেইখানেও আসলে আলটিমেটলি টেস্টোস্টেরন যখন তার নির্দিষ্ট রিসেপ্টরে বাইন্ড করতে পারে না, এটারও একটা সাইড ইফেক্ট হিসেবে গাইনোকোমেশিয়া ডেভেলপ করে। আবার দেখা যাচ্ছে এখানে আমরা গোনাডোট্রপিন হরমোন রিলিজিং GnRH রিলিজিং হরমোন যেই অ্যাগনিস্ট, এটাকে আমরা আসলে ইউজ করি। এখন হঠাৎ করে দেখলে মনে হবে যে এটা ইউজ করলে তো টেস্টোস্টেরন ইনিশিয়ালি ফ্লেয়ার আপ করার কথা হচ্ছে আসলে সত্য, ইনিশিয়ালি ফ্লেয়ার আপ করে, বাট এটা যখন কন্টিনিউয়াসলি যখন দেওয়া হয় তখন এত বেশি ওটা স্টিমুলেট করে, একটা সময় গিয়ে মানে টেস্টোস্টেরন লেভেলটা এমনভাবে ফল করে পারসিস্টেন্ট স্টিমুলেশনের পরে যে একটা পার্সনের অর্কিডেক্টমি করার পরে তার টেস্টোস্টেরন লেভেল যতটুকু থাকে, কন্টিনিউয়াসলি যদি কাউকে GnRH অ্যাগনিস্ট দেওয়া হয় সেম জায়গায় চলে আসে। সো এখানেও আলটিমেটলি পেশেন্টের আসলে টেস্টোস্টেরন ওই যে পরবর্তী ইনিশিয়ালি টেস্টোস্টেরন ফ্লেয়ার আপ হবে, বাট কন্টিনিউয়াস পারসিস্টেন্ট স্টিমুলেশনের পরে যেটা হয় যে ওই স্টিমুলেশনটা পুরোপুরি ব্লকড হয়ে যায়।
সো তখন আমরা দেখি যে টেস্টোস্টেরন লেভেল প্রচণ্ড রকমের ফল করে, লাইক অর্কিডেক্টমি পরে যে ধরনের টেস্টোস্টেরন লেভেল থাকবে সেই লেভেলে চলে আসছে। সো ওই মোমেন্টও পেশেন্টের গাইনোকোমেশিয়া ডেভেলপ করতে পারে। এখন কার্সিনোমা প্রোস্টেট আমরা কনসিডার করতাম যদি বয়স আরও একটু বেশি হইতো। বয়স 62, কার্সিনোমা প্রোস্টেট সাধারণত 80 বছরের পরে হয়, তার আগে ব্যাপারটা খুব একটা কমন না, বাট হইতে পারে ডেফিনেটলি। কিন্তু যদি কার্সিনোমা প্রোস্টেট ডেভেলপ করতো সেরকম কোনো সাইন সিমটম এখানে দেওয়া নাই কোশ্চেনে, তাহলে কমনলি আমরা আসলে এইগুলো চিন্তা করি। এর বাইরে আমরা কিছু ড্রাগ কস্ট চিন্তা করি। আচ্ছা, ড্রাগ কস্ট চিন্তা করার আগে আমি একটু অপশনগুলো আসলে একটু দেখি। তাহলে এখানে অপশন বলছে, একটা বলছে ওয়ারফারিন, ডিগক্সিন, অ্যাসপিরিন, র্যানিটিডিন, র্যামিপ্রিন। এখন মোটা দাগে ড্রাগের কথা আসছে, তাহলে আমরা ড্রাগ কস্টগুলো নিয়ে একটু কথা বলি। কোন কোন ড্রাগের কারণে আসলেই গাইনোকোমেশিয়া হইতে পারে? সো সবার আগে কমনলি যেটা আলোচনা আসবে সেটা হচ্ছে আমরা সবাই জানি স্পাইরোনোল্যাকটোন, রাইট? স্পাইরোনোল্যাকটোন। স্পাইরোনোল্যাকটোন বাদে আর কী কী আছে আমরা সবাই জানি সিমেটিডিন। এখন এই পরীক্ষার অপশনে বলা ছিল পেশেন্ট একটা হার্ট বার্নের একটা ঔষধ পায়, কিন্তু এখানে অপশনে র্যানিটিডিন দেওয়া। এখন কোশ্চেন হচ্ছে সিমেটিডিনে হলে র্যানিটিডিনেও হয়, কিন্তু হচ্ছে না, সিমেটিডিনের জন্য গাইনোকোমেশিয়া হয় কিন্তু র্যানিটিডিনের জন্য গাইনোকোমেশিয়া হয় না। সিমেটিডিন কী করে? এটা টেস্টোস্টেরন প্রোডাকশনকেই বন্ধ করে দেয়। তাহলে সিমেটিডিন আসবে, তাহলে র্যানিটিডিন না। আসলে এখানে র্যানিটিডিন দিচ্ছে এই কারণে যে অনেকে চিন্তা করবে সিমেটিডিন হলে র্যানিটিডিনও হয় কিনা, সো এটা আসলে হবে না, শুধু সিমেটিডিনে পার্টিকুলারলি হয়। আর কি কি? কেউ যদি এরকম স্ট্রোজেন নেয় সেখানে হইতে পারে, বা যেটা একটু আগে বললাম যে GnRH অ্যাগনিস্ট এটা যদি ইউজ করে, বা কেউ যদি অ্যান্ড্রোজেন রিসেপ্টর ব্লকার ইউজ করে, এইগুলাতেও আমাদের হবে। এগুলো সবই তো ড্রাগ, তাই না? যেমন বাইকালুটামাইড আমরা খুব ফ্রিকুয়েন্টলি ইউজ করি, বুসালফানের নাম চলে আসে অনেক জায়গায়, সেরকম বেশ কিছু ড্রাগ আছে যেগুলো আমরা ডেফিনেটলি আমরা দেখি, বাট এখানে অপশনসে এইগুলো নাই। এর বাইরে আরেকটা ড্রাগের নাম এসে একটু বলা দরকার, সেটা হচ্ছে ডিগক্সিন। ডিগক্সিন ক্যান কজ গাইনোকোমেশিয়া। কারণ এই পেশেন্টের হার্ট ফেলিয়ার আছে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে। সো হার্ট ফেলিয়ার উইথ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এই জায়গায় আমরা ডিগক্সিন দিই এবং এইখানে পেশেন্ট ডিগক্সিন পায়। সো ডিগক্সিনের জন্য আসলে তার গাইনোকোমেশিয়া হচ্ছে। বাট ডিগক্সিন বাদে আরও কিছু ওষুধের নাম আসলে আমরা চাইলে বলতে পারি, যেমন একটা ওষুধের নাম বলা যেতে পারে যে ডায়ামরফিন। সাধারণত প্যালিয়েটিভ ট্রিটমেন্টে আমরা ডায়ামরফিন ইউজ করি। এখন ডায়ামরফিন ইউজ করলে সেখানেও আমরা দেখি যে পেশেন্টের গাইনোকোমেশিয়া হইতে পারে। যারা হিরোইন নেয়, ক্যানাবিস নেয়, সেখানে হইতে পারে। খুব রেয়ারেস্ট কিছু অকেশন আছে, যেমন ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, খুবই রেয়ারেস্ট অকেশন। ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট খুবই রেয়ারেস্ট অকেশন। ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট বা ACE ইনহিবিটর, এগুলো থেকেও গাইনোকোমেশিয়া হইতে পারে, বাট সেগুলো খুবই খুবই রেয়ারেস্ট অকেশন। এখন এখানে অপশনে কিন্তু র্যামিপিল দেওয়া আছে, কিন্তু র্যামিপিল কেন অ্যান্সার হলো না? কারণ উই হ্যাভ বেটার অ্যান্সার, আমাদের এখানে ডিগক্সিন আছে। যদি এখানে ডিগক্সিন না থেকে অন্য কিছু থাকতো তাহলে আমি র্যামিপিল লাগাইতাম, কারণ ACE ইনহিবিটরের জন্য গাইনোকোমেশিয়া হইতে পারে, যেটা এক্সট্রিমলি রেয়ার একটা কজ, লাইক কমন কজ না। এটা তো মানে আমরা রেগুলার বিবিএস লাইফে পরীক্ষা হলে বলে আসলে ওখানে ফেল করাই দিবে, কিন্তু অ্যাকচুয়ালি কিছু অকেশনস আসলেই আছে। বাট ডিগক্সিন এখানে খুবই ওয়েল নোন একটা এজেন্ট। সো ডিগক্সিন হচ্ছে এখানে কারেক্ট আছে, যে ডিগক্সিনের জন্য পেশেন্টের বায়োল্যাটারাল না, সহজ কথা হচ্ছে গাইনোকোমেশিয়া হইতে পারে। আচ্ছা, পরের কোশ্চেনে আসি। এখন বলা হচ্ছে একটা 32 ইয়ার ওল্ড একজন ওয়ামেন আনকনশিয়াস অবস্থায় হসপিটালে আসছে। কেন আসছে? ওভারডোজ অফ অ্যামিট্রিপটাইলিন। ইউকেতে ড্রাগ ওভারডোজ ভেরি কমন থিং, এই জন্য ওরা ড্রাগ ওভারডোজ রিলেটেড অনেক কোশ্চেন করে। ওদের দেশে দেখা যায় মানুষ যেগুলো প্রেসক্রিপশন ড্রাগ পায়, ওদের দেশে আর আমাদের দেশের মতো ধুমধাম যে কেউ আসলে ওষুধ কিনে আনতে পারে না, হসপিটাল থেকে যেটা সাপ্লাই দেয় সেটাই ওরা নিতে পারে। লাইক ওদেরকে ওষুধও ফ্রি দেওয়া হয় আসলে, আমি যতটুকু জানি। সো দেখা যাচ্ছে যে প্রেসক্রিপশন ড্রাগগুলো তারা আসলে অ্যাবিউজ করে। সো কোন ধরনের প্রেসক্রিপশন ড্রাগ সবচেয়ে বেশি অ্যাবিউজ হয়, এবং ওগুলো রিলেটেড কোশ্চেন নিয়ে আমরা দেখবো যে এমআরসিপিতে বারবার আসে। যেমন একটা হচ্ছে অ্যামিট্রিপটাইলিন ওভারডোজ, অ্যাসপিরিন ওভারডোজ, প্যারাসিটামল ওভারডোজ, থিওফাইলিন ওভারডোজ, বেটা ব্লকার ওভারডোজ। মোটা দাগে এইগুলোই আমরা খুব বেশি আসলে দেখে থাকি। আরও কিছু আছে, বাট এইগুলোই আমরা ফ্রিকুয়েন্টলি আমরা আসলে দেখবো। যে তাহলে অ্যাসপিরিন ওভারডোজ হলে স্যালিসাইলেট পয়জনিং নাম চলে আসবে। অ্যামিট্রিপটাইলিন ওভারডোজ ভেরি ফ্রিকুয়েন্ট। সো যাই হোক, অ্যামিট্রিপটাইলিন নিয়ে কথা হচ্ছে, তাহলে সে অনেকগুলো অ্যামিট্রিপটাইলিন খাইছে। এখন ধারণা করা হচ্ছে সেইটা নিচে রাত 7টা থেকে 8টার মধ্যে, এবং তার পার্টনার ব্যাপারটা টের পাইছে 3 ঘন্টা পরে।
টাইমিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে কোনো পয়জনিংয়ে টাইমিংটা একটু শুনতে হবে। যদি 2 ঘন্টার মধ্যে হয়, কিছু পার্টিকুলার পয়জনিং আছে যেখানে 2 ঘন্টার মধ্যে পেশেন্ট আসলে আমরা আইদার অ্যাক্টিভেটেড চারকোল দিচ্ছি, বা অনেক জায়গায় 1 ঘন্টার মধ্যে আসলে গ্যাস্ট্রিক ওয়াশ, গ্যাস্ট্রিক লেভেল যেগুলো কনসিডার করা হয়। আমি বলছি না যে নেসেসারিলি অ্যামিট্রিপটিলিনের ক্ষেত্রে এটা করা হয়, বাট কিছু কিছু পার্টিকুলার জায়গায় অ্যাজ পার প্রোটোকল। তো 3 ঘন্টা হয়ে গেলে এসব কনসিডারেশন আসার কোনো সুযোগই নেই। ঠিক আছে, এখন বলছে যখন আমি অ্যাজ এ ডক্টর পেশেন্টকে দেখলাম তখন পেশেন্টকে ইনটিউবেটেড করা হয়েছে, ইমার্জেন্সি থেকে ইনটিউবেটেড করা হয়েছে, মানে পেশেন্টকে মেকানিক্যাল ভেন্টিলেশন করা লাগতেছে এখন, তাই না? ইনটিউবেশন করে ফেলছে। এখন ব্লাড প্রেশার পাইছি 100/70, তার সাইনাস ট্যাকিকার্ডিয়া আছে, তার হার্ট রেট হচ্ছে 100। এখন আমি দেখতেছি তার মনিটরে দেখা যাচ্ছে শর্ট আনস্টেবল রান অফ ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। তাহলে একটা পেশেন্টের অ্যামিট্রিপটাইলিন পয়জনিং থেকে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া কীভাবে হলো, এটা একটা কোশ্চেন। সেটা হচ্ছে যেটা পেশেন্টের ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, স্পেসিফিকভাবে অ্যামিট্রিপটাইলিনের ক্ষেত্রে এটা বেশি সত্য, এরা প্রলং কিউটি করতে পারে। তাহলে এদের জন্য কিউটি প্রলঙ্গেশন হয়। এখন যেই পেশেন্টের কিউটি প্রলঙ্গেশন হয়, এখান থেকে অ্যানি মোমেন্ট একটা টর্সাইডাস ডি পয়েন্টে ডেভেলপ করে। এটা এক ধরনের পলিমরফিক ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। সো নর্মালি কোনো একটা জায়গায় যদি টর্সাইডাস ডি পয়েন্টে ডেভেলপ করে, আমাদের অ্যাপ্রোচ হয় যে আমরা সেই জায়গাটাতে ম্যাগনেসিয়াম সালফেট দিব। বাট অ্যামিট্রিপটিলিন হলো একমাত্র ব্যতিক্রম যেখানে অ্যামিট্রিপটিলিন থেকে টর্সাইডাস ডি পয়েন্ট হলে ম্যাগনেসিয়াম সালফেট দেওয়া হয় না। সেখানে আমরা কি করি, সেখানে আমরা করি পেশেন্টকে আইভি রুটে সোডিয়াম বাইকার্বনেট দিই, আইভি রুটে সোডিয়াম বাইকার্বনেট দিই। এটার কারণটা কি? প্রথম কথা, অ্যামিট্রিপটিলিন যখন কাউকে দেওয়া হয় বেসিক্যালি পেশেন্টের মেটাবলিক অ্যাসিডোসিস হয়, মানে অ্যামিট্রিপটিলিন ওভারডোজিং হলে মেটাবলিক অ্যাসিডোসিস হয়। এখন এই যে অ্যামিট্রিপটিলিন ড্রাগ, এটা আসলে কার্ডিয়াক যে মায়োসাইট, ওটার প্লাজমা মেমব্রেন যেগুলো আছে, সো ওটার সাথে যখন বাইন্ড করে তখনই আসলে আমরা ভিটিগুলো ডেভেলপ হইতে দেখি। এখন যখন আমি তাকে সোডিয়াম বাইকার্বনেট দিব, একদিকে তার অ্যাসিডোসিসটাকে কন্ট্রোল হবে, সেকেন্ড কথা যখন পিএইচটা বাড়তে শুরু করে ড্রাগটা অটোমেটিকভাবে কার্ডিয়াকেই ইয়ে থেকে ডিটাচ হতে শুরু করে। সে কার্ডিয়াক মায়োসাইটের যে প্লাজমা মেমব্রেন, হ্যাঁ, ওটার সাথে যে সে বাইন্ড অবস্থায় থেকে ভিটি ডেভেলপ করতেছিল, সো ওইটা অটোমেটিকভাবে ডিসোসিয়েট হয়ে পড়ে। তাহলে কার্ডিয়াক মেমব্রেন থেকে ড্রাগটা ডিসোসিয়েট হয়ে যাবে, আলাদা হয়ে যাবে যদি পিএইচটা বেড়ে যায়। সো এই জন্য এখানে আলাদা করে ম্যাগনেসিয়াম সালফেট দেওয়া লাগে না, জাস্ট বাইকার্বনেট দিলে অটোমেটিকভাবে এটা টার্মিনেশন হয়ে যাবে। সো এখন আমাদের কোশ্চেনটা দেখি। সো আচ্ছা, এখানে ইনভেস্টিগেশন রেজাল্ট বলছে, এখন বলতেছে পিএইচ 7.29, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন 8.1, মানে হাইপোক্সিয়া আছে, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড 4.9, এটা নর্মাল, বাইকার্বনেট 13, তার মানে ডেফিনেটলি মেটাবলিক অ্যাসিডোসিস আছে, এটা ক্লিয়ার। এখন কোশ্চেন কি? এখন কোশ্চেন হচ্ছে তার ভিটি ম্যানেজ করার জন্য কি করব। সো ডেফিনেটলি একটু আগে যেটা বললাম যে এইখানে আসলে আমাদের ডানে বামে তাকানোর কিছু দরকার নাই, আমরা এই সোডিয়াম বাইকার্বনেট দিব। আইভি রুটে সোডিয়াম বাইকার্বনেট দিলে দ্য প্রবলেম উইল সলভ। এখানে আসলে ম্যাগনেসিয়াম সালফেট দেওয়ার কিছু নাই। বাট যদি অন্য একটা রিজন থেকে মানে পলিমরফিক ভিটি হইতো তাহলে আমি ম্যাগনেসিয়াম সালফেট দিতাম। এখন কথা হচ্ছে নর্মাল ভিটিতে আমরা কী করি? নর্মাল ভিটিতে অ্যামিউডারন দেওয়া হয়। তাহলে ভিটি আসলে দুই রকম, একটা হচ্ছে মোনোমরফিক, একটা হলো মোনোমরফিক ভিটি। এইখানে যদি পেশেন্ট হিমোডাইনামিক্যালি স্ট্যাবল থাকে আমরা অ্যামিওডারন দিই, আর যদি হিমোডাইনামিক্যালি আনস্টেবল থাকে তাহলে আমরা ডিসি শক দিই। এখন এখানে কিন্তু অপশনে এরা অ্যামিউডারন রাখছে। সো এটা হচ্ছে ডেপথের নলেজ রাখতে হবে যে অ্যামিট্রিপটিলিন থেকে ভিটি হলে সেটা কোন ভিটি হবে। তাহলে মোনোমরফিক ভিটি ট্রিটমেন্ট এটা। এবার আসি পলিমরফিক ভিটি। এখন পলিমরফিক ভিটি কয়েক রকম আছে, বাট এখন পলিমরফিক ভিটির মধ্যে এখানে আমরা আলোচনা করতেছি টর্সাইডাস ডে পয়েন্টে নিয়ে, কারণ অ্যামিট্রিপটিলিন ওভারডোজ থেকে যে পলিমরফিক ভিটি হয় সেটা আসলে টর্সাইডাস ডে পয়েন্টে। টর্সাইডাস ডে পয়েন্টের ট্রিটমেন্ট হচ্ছে আইভি রুটে ম্যাগনেসিয়াম সালফেট, আইভি রুটে ম্যাগনেসিয়াম সালফেট। সো নর্মালি ট্রিটমেন্ট এর, কিন্তু যদি কোনো পেশেন্টের ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট ওভারডোজ থেকে টর্সাইডাস ডে পয়েন্টে হয় সেটার ট্রিটমেন্ট আসলে সোডিয়াম বাইকার্বনেট, সেটা ট্রিটমেন্ট আসলে সোডিয়াম বাইকার্বনেট। এবং এটা আসলে যে খুব কঠিন ইনফরমেশন তা না। আমি এমবিবিএস লেভেলে ফার্মাকোলজিতে সবাইকে ব্রেনার পড়তে বলি, ব্রেনারে খুব সুন্দর করে এটা লিখে দেওয়া আছে, মানে এমবিবিএস লেভেলেই কিছু যদি ঠান্ডা মাথায় একটু বইটা চেক করে সে ওখানেই পাবে। ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্টের ওখানে আলোচনাতে সাইড ইফেক্টস ওখানে সে লিখে দিছে, এবং ওখানেও সে বলেও দিছে যে এখানে আমাদের মানে যদি আমরা জাস্ট সোডিয়াম বাইকার্বনেট দিই পিএইচটা বেড়ে গেলে অটোমেটিক ড্রাগটা ডিসোসিয়েট হয়ে যায়।
সো ওখানে টার্মিনেশন হয়ে যাবে। সো কারেক্ট অ্যান্সার এই জন্য এখানে সোডিয়াম বাইকার্বনেট। এবং এটা কিন্তু আসলে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। আচ্ছা, এবার আমরা পরের কোশ্চেনে আসি। সেখন বলা হচ্ছে একটা 71 ইয়ার ওল্ড একজন ম্যান, সে ডিপ্রেসড। কেন ডিপ্রেসড? ডিপ্রেশনের কারণ কি? তার ওয়াইফ মারা গেছে, তারপরে সে ডিপ্রেসড, এবং তার ফ্যামিলি তাকে আনকনশিয়াস অবস্থায় পাইছে লাউঞ্জ ফ্লোরে। অ্যাম্বুলেন্স ডাকা হয়েছে, ইমার্জেন্সিতে আসছে। এখন তার বন্ধু বলতেছে একটা কফি টেবিলের উপরে কিছু ওষুধের কিছু স্ট্রিপ খুঁজে পাওয়া গেছে। এখন সেইখানে প্রোপানলও পাওয়া গেছে। এখন ওষুধের স্ট্রিপে কিছু ফাঁকা স্ট্রিপ ছিল, যার মধ্যে একটার নাম প্রোপানল, বাকিগুলোর নাম তারা বলতে পারে নাই। এখন বলা হচ্ছে প্রোপানল সে পাইতো ফর অ্যাংজাইটি। এখন অ্যাংজাইটিতে প্রোপানল দেওয়া হয়, স্বাভাবিক কথা। এখন এক্সামিনেশনে দেখি ব্লাড প্রেশার কম, 80/40, পালস 36, মানে ব্র্যাডিকার্ডিয়া আছে। তাহলে একটা পেশেন্টের একটা ড্রাগ ওভারডোজ হয়েছে, মাল্টিপল ড্রাগ ওভারডোজ, বাট প্রোপানল ইজ ওয়ান অফ দেম। কিন্তু আসলে প্রোপানল এক্স্যাক্টলি সে কয়টা পাইছে এটা কিন্তু আমি বুঝতেছি না। কিন্তু আমি অন এক্সামিনেশন আমি দেখতেছি পেশেন্টের এখানে ব্লাড প্রেশার কম, পালসও কম, আনকনশিয়াস অবস্থায় আসছে। এখন পেশেন্টকে আমরা অ্যাট্রোপিন দিছি 3 মিলিগ্রাম, কোনো ইমপ্রুভমেন্ট হয় নাই। এখন প্রশ্ন আসতে পারে এখানে প্রথমে কেন অ্যাট্রোপিন দিছে। অনেক সময় সিমটোম্যাটিক ব্র্যাডিকার্ডিয়া যদি কোনো পেশেন্টে আসে, যে সিম্পলভাবে কোনো একটা পেশেন্ট সিমটোম্যাটিক ব্র্যাডিকার্ডিয়া নিয়ে আসে, আমাদের অ্যাকর্ডিংলি ফার্স্ট লাইন প্রোটোকল কিন্তু আসলে অ্যাট্রোপিনই দেওয়া। কিন্তু কথা হচ্ছে অ্যাট্রোপিন এখানে কাজ করবে না যদি বেটা ব্লকার ইনিশিয়েটেড ঘটনা ঘটে থাকে। মানে অ্যাট্রোপিন কাজ না করার অর্থ এটা আসলে বেটা ব্লকারের পয়জনিং থেকেই হয়েছে। তার মানে এখানে যে প্রোপানল আমি পাইছি, আমি এখানে তো মিক্সড ড্রাগ হিস্ট্রি পাচ্ছি। তো প্রোপানল সে কয়টা পাইছে আমি কিন্তু হিস্ট্রি থেকে কিন্তু ক্লিয়ার ছিলাম না। তো যখন আমি অ্যাট্রোপিন দিছি অ্যান্ড অ্যাট্রোপিনটা আসলে কাজ করে নাই, তাহলে 100% শিওর যে এটা আসলে প্রোপানল ইনডিউসড। কেন? কারণ হচ্ছে প্রোপানল কাজ করে বেটা 1 রিসেপ্টরের উপরে, বেটা 2 রিসেপ্টরের উপর। এখন হার্টের যে রেট, সে যদি বেটা 1 রিসেপ্টরকে যদি আমি অ্যান্টাগোনাইজ করে ব্লক করে রাখি, অ্যাট্রোপিন এখানে কী করবে? অ্যাট্রোপিন এখানে কিছুই করতে পারবে না, তাই না? সো মাসকানিক রিসেপ্টরের উপরে সে যতই চাপাচাপি করুক, বেটা 1 রিসেপ্টর আরও মোর স্ট্রংলি সেটাকে আসলে প্রিভেন্ট করে রাখবে। সো এটা আসলে 100% তাহলে বেটা ব্লকার ইনিশিয়েটেড ঘটনা। এখন বলতেছে তাহলে এখন আমি কী করবো, হোয়াট ইজ মাই ম্যানেজমেন্ট? সো ম্যানেজমেন্টে এখন অপশনগুলো আমরা এক এক করে দেখি, অপশন দেখে দেখে আমরা অপশনগুলো আলোচনা করব। তাহলে একটা বলতেছে আরও অ্যাট্রোপিন দিব। এখন কথা হচ্ছে যেটা বললাম যে অ্যাট্রোপিন কাজ করবে মাস্কারনিক রিসেপ্টরের উপরে, আর প্রোপানল কাজ করে বেটা 1 রিসেপ্টরের উপরে। ইন দ্যাট কেস সো আমার তো অ্যাট্রোপিন দেওয়ার লাভ নাই, এটা তো আমার কাছে মোটামুটি কনফার্ম হয়ে গেলাম। সো এটা দেওয়ার কোনো দরকার নেই। একটা বলতেছে ইন্ট্রাভেনাস সালবিউটামল। সালবিউটামল ইজ বেটা অ্যাগনিস্ট, অপশন ইজ গুড। কিন্তু সমস্যা কি? সালবিউটামল কাজ করে বেটা 2 রিসেপ্টরের উপরে, এটা বেটা 2 অ্যাগনিস্ট। আমার যে সমস্যা এটা হলো বেটা 1 রিসেপ্টরের উপরে। সো এইখানে তো আমার সালবিউটামল দিয়ে তো আমি হার্ট রেট কতটুকুই বা বাড়াতে পারবো? আচ্ছা, সালবিউটামল দিলে অল্প একটু হার্ট রেট বাড়ে, একদমই যে বাড়ে না তা না, কারণ আমরা যে সিলেক্টিভিটির কথা বলি এটা আসলে ডোজ ডিপেন্ডেন্ট। ডোজ বাড়ায় ফেললে কিন্তু বেটা ব্লকার তার সিলেক্টিভিটি হারায় ফেলে। বাট কথা হচ্ছে ইটস নট ওর্থ ইট, এটা আসলে নট পারফেক্ট এনাফ টু রিপ্লেস বা অ্যান্টাগোনাইজ দ্য ইফেক্ট অফ দ্য প্রোপানল। একটা বলতেছে এক্সটার্নাল পেসিং, মানে পেসমেকারের কথা বলতেছে। পেসমেকার যে দিব, এখন পেশেন্টের প্রোপানল মানে মশা মারতে কামান্দা কামতো হয়ে যায়। উই হ্যাভ বেটার অল্টারনেটিভস অ্যাকচুয়ালি। যদি না থাকতো তাহলে হয়তো বা কনসিডার করতাম, বাট এটা ইন্টিগ্রেটেড না। একটা বলতেছে ইন্ট্রাভেনাস গ্লুকাগন, আর একটা বলতেছে এপিনেফ্রিন। আচ্ছা, ইন্ট্রাভেনাস অ্যাড্রেনালিন যদি আমি দিই, অ্যাড্রেনালিন দিলে ব্লাড প্রেশার ডেফিনেটলি বাড়বে, কিন্তু অ্যাড্রেনালিনের প্রভাবে হার্ট রেট অত বেশি বাড়ে না আসলে। মানে অ্যাড্রেনালিন দিলে ব্লাড প্রেশারটা আমরা একটু উঠাইতে পারবো ফর শিওর, কিন্তু এটা যে হার্ট রেটকে খুব বাড়াইতে পারবে ইটস নট লাইক দ্যাট। সো এখানে আসলে বেস্ট অ্যান্সার আসলে গ্লুকাগন। কেন? গ্লুকাগন বেটা রিসেপ্টরের প্রতি কোনো ডিপেন্ডেন্সি ছাড়াই ব্লাড প্রেশার বাড়াইতে পারে এবং হার্ট রেট বাড়াইতে পারে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট টু বেটা ব্লকার, মানে বেটা রিসেপ্টর। গ্লুকাগন যেটা করে, সো গ্লুকাগন যেটা করতেছে, গ্লুকাগন আমাদের ব্লাড প্রেশার বাড়াইতে পারে, হার্ট রেটও বাড়াইতে পারে, অ্যান্ড দিস ইফেক্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ বেটা রিসেপ্টর। সে বেটা রিসেপ্টরকে না ধরেই সে ব্লাড প্রেশার বাড়াইতে পারে, হার্ট রেট বাড়াইতে পারে। সো অ্যাকচুয়ালি এটাই ম্যানেজমেন্ট। ইফ ইউ গো ফর ডেভিডসনেও যদি আমরা পয়জনিং চ্যাপ্টারটা দেখি, যে ড্রাগ ওভারডোজের যে আলোচনাগুলো যেখানে আসছে, বেটা ব্লকারের ওখানে লেখা আছে যে গ্লুকাগন দিতে হবে। সো গ্লুকাগন
ইন্ডিপেন্ডেন্ট অফ বেটা 1 রিসেপ্টর, এটা আসলে বিপি বাড়াইতে পারবে, হার্ট রেটও বাড়াইতে পারবে, এবং অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট আসলে এটা আইভি রুটে। আমরা তাহলে এখানে কীভাবে দিই, কোনো পেশেন্টের যদি বেটা ব্লকার ওভারডোজ হয়, দ্য ট্রিটমেন্ট চয়েস ইজ ডিগক্সি গ্লুকাগন। এখন গ্লুকাগন আমরা কীভাবে দিব, প্রথমে একটা আইভি বোলাস দেওয়া হয়, আইভি বোলাস দেওয়ার পরে আইভি আবার একটা রেগুলার মেনটেন্যান্স ইনফিউশন দেওয়া হয়। তাহলে একটা বোলাস দিব, তারপরে ইনফিউশন দিব, এটা হচ্ছে বেসিক হিসাব। সো কারেক্ট আনসার তাহলে এটা। আচ্ছা, আমি এবার পরের কোশ্চেনে আসি। সো এখানে কি বলছে, একটা 57-year-old একটা এশিয়ান ওমেন, তার হাইপার টেনশন আছে, যেটার জন্য সে বেন্ড্রোফ্লুমের থায়াজাইড পায়, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার পায়। ঠিক আছে, ক্লিনিকে আসছে ক্রনিক কাফ হিমোপ্টাইসিস নিয়ে, এবং তার ডায়াগনোসিস পরে হলো পালমোনারি টিউবারকুলোসিস। সে অ্যাপ্রোপ্রিয়েট থেরাপি নিচ্ছে, কয়েক সপ্তাহ পরে সে হসপিটালে চলে আসছে। সমস্যা কি, অ্যাকিউটলি সোলেন রেড রিস্ট, এবং তার ফিভার আছে, রেজড ইউরিক অ্যাসিড। তাহলে সিনারিওতে আমি খুব ক্লিয়ারলি বুঝতে পারছি দিস ইজ এ কেস অফ গাউট, রাইট? দিস ইজ এ কেস অফ গাউট। এখন গাউট দেখলে সবাই বলবে টিবি আছে, গাউট হয়েছে, দিস ইজ ডিউ টু ইথাম্বিউটল। কিন্তু অপশনে ইথাম্বিউটল আসলে নাই। এখন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ড্রাগ ইজ দ্য মোস্ট লাইকলি কজ অফ আর অ্যাকিউট প্রেজেন্টেশন। এখন এইখানে আমরা অপশনগুলো আগে দেখি, এটা অপশন দেখে দেখে বলতে হবে। তাহলে অপশন একটা বলতেছে বেন্ড্রোফ্লুমের থায়াজাইড, অ্যামলোডিপিন, আইসোনিয়াজাইড, পাইরাজিনামাইড, রিফাম্পিসিন। সো ইথাম্বিউটল নাই। তাহলে সবাই বেন্ড্রোফ্লুমের থায়াজাইডই কনসিডার করবে, রাইট? এবং সবাই এখানে বলে ভুল করে আসবে। এমআরসিপিতে এই টাইপের কোশ্চেন খুব ফ্রিকুয়েন্টলি আসে। এমআরসিপি পার্ট 1-এ আসে, এমআরসিপি পার্ট 2-তে আসে, বোথ এই প্যাটার্নটা বলতেছি। সেটা কি প্যাটার্নটা হচ্ছে এই যে ডেফিনেটলি বেন্ড্রোফ্লুমের থায়াজাইডের কারণে গাউট হইতে পারে, ইউরিক অ্যাসিড লেভেল বাড়াইতে পারে। কেন? কারণ হচ্ছে আমাদের এটা যদি নেফ্রনের প্রক্সিমাল কনভুলেটেড টিউবিউল, মনে করে তারপরে লুপ অফ হেনলি, তারপর মনে করি ডিস্টাল কনভুলেটেড টিউবিউল, জাস্ট এইটুকু থাকে। সো বেন্ড্রোফ্লুমের থায়াজাইড আসলে কাজ করে কীভাবে, আমাদের প্রক্সিমাল কনভুলেটেড টিউবিউলে যেই চ্যানেলগুলো দিয়ে মানে ইউরিক অ্যাসিড বের হয়ে এখানে আসতো এবং ইউরিন রুট দিয়ে বের হয়ে যাইতো, সেই একই চ্যানেল দিয়ে বেন্ড্রোফ্লুমের থায়াজাইড প্রক্সিমাল কনভুলেটেড টিউবিউলে এন্ট্রি করে, এবং এই প্রক্সিমাল কনভুলেটেড টিউবিউলে সে এন্ট্রি করার পরে সে এখান থেকে ঘুরে গিয়ে এইখানে যখন সে তার নির্দিষ্ট রিসেপ্টর পাবে, সেইখানে সে বাইন্ড করবে এবং সেখানে সে সোডিয়াম অ্যাবজর্পশনকে সে ট্যাকল দিবে। সো যখন থায়াজাইড আমরা দিই, যেহেতু সে এবং ইউরিক অ্যাসিড সিমিলার চ্যানেল দিয়ে আসার জন্য কম্পিটিশন করে, এবং কম্পিটিশনে আসলে সত্যি কথা বলতে বেন্ড্রোফ্লুমে থায়াজাইড জিতে যায়। সো ইউরিক অ্যাসিড এক্সক্রিশন ডেফিনেটলি কমে যায়, বা ইউরিক অ্যাসিডের যে বের হচ্ছিল ওইটা কমে যাচ্ছে। সো ওইখানে ইউরিক অ্যাসিড লেভেল বাড়তে থাকে, এবং ওখান থেকে পেশেন্টের গাউটও হইতে পারে। এখন কথা হচ্ছে এই যে সিনারিও, এইখানে বলা হচ্ছে বেন্ড্রোফ্লুমের থায়াজাইড সে অনেক আগে থেকেই নিত, তার অনেক আগে থেকে হাইপারটেনশন, সেটার জন্য সে রেগুলার বেন্ড্রোফ্লুমের থায়াজাইড নিত, এবং এতদিন সে এটা নিছে, এতদিন তার কিছু হয় নাই। কিন্তু এখন সে অ্যান্টিটিবি মেডিকেশন শুরু করার 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যেই তার গাউট ডেভেলপ করে গেছে, জাস্ট ফিউ উইকস আফটার দ্যাট। তাহলে তার যদি থায়াজাইড থেকে যদি তার গাউট হইতো, এতদিন আগে হয় নাই কেন, এখন হইলো কেন? সো এমআরসিপিতে এই প্যাটার্নটাকে কোশ্চেন করে যে এখন এমন থাকবে যে একটা সিনারিও থাকবে যেখানে আমি বুঝতেছি যে এই ড্রাগের কারণেই এই কমনলি সাইড ইফেক্টটা হয়, কিন্তু সেই ড্রাগটা সে অনেক দিন ধরে পায়, এতদিন ধরে সে ড্রাগটা পাইতো, তখন কিছু হইলো না, এখন কেন হলো? তার মানে ওই রিজনটার জন্য আসলে তার গাউট হয় নাই, বা হইলেও সেটা ব্যাকডোরে বা ব্যাক এন্ড থেকে হয়তো বা পোটেনশিয়েট করছে, বাট ইট ইজ নট দ্য মেইন রিজন। তাহলে মেইন রিজন আসলে কে? এই কোশ্চেনের অ্যান্সার অ্যাকচুয়ালি পাইরাজিনামাইড। এখন পাইরাজিনামাইড থেকে গাউট হলো কীভাবে? ওয়েল, এটা খুবই একটা মানে কীভাবে এক্সপ্লেন করি। সো বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে আমাদের নেফ্রন দিয়ে আমাদের যে ইউরিক অ্যাসিড যেটা সিক্রেশন হয়, এই সিক্রেশনটা ইনহিবিটেড বাই মেটাবোলাইটস অফ পাইরাজিনামাইড। পাইরাজিনামাইডের যে মেটাবোলাইট পাইরাজিনামাইড অ্যাসিড, এই পাইরাজিনামাইড অ্যাসিড ইউরিক অ্যাসিড সিক্রেশনকে ইনহিবিট করে ফ্রম দ্য নেফ্রন থেকে যে ইউরিক অ্যাসিডটা সিক্রেশন হচ্ছিল, ব্যাপারটাকে সে ইনহিবিট করতে পারে। এখন আগে থেকে সে থায়াজাইড পায়, এখন এটা অ্যাড হয়েছে, এটা অ্যাড হওয়ার ফলে ব্যাপারটা পটেনশিয়েট করে গাউট হয়ে গেছে, কিন্তু সে যদি এটা না পাইতো তাহলে গাউটটা হইতো না হয়তো বা। সো এই জন্য তার যে অ্যাকিউট প্রেজেন্টেশন হলো, এটার রিজন আসলে এই জন্য পাইরাজিনামাইড। কারণ লজিক আসলে আমরা এটা মনে রাখবো, যদি এমন হয় যে দুইটা ড্রাগের কারণে সেম সাইড ইফেক্ট,
তাহলে কোনটাকে অ্যান্সার ধরবো, সেটা হচ্ছে লেটেস্ট কোন ড্রাগ। কারণ আগে থেকে ওই ওষুধটা সে পাইতো, আগে তার কিছু হয় নাই, নতুন ওষুধ অ্যাড করার পরে ঘটনাটা ঘটছে, তার মানে নতুন ওষুধের সমস্যা, তার প্রবলেমটা নতুন ওষুধের জন্য হয়েছে। হিসাবটা আমরা এভাবে করবো, এমআরসিপি পার্ট 1, এমআরসিপি পার্ট 2, এই টাইপের এই প্যাটার্নের কোশ্চেন মাল্টিপল টাইমস পরীক্ষায় আসছে, ইভেন কোশ্চেন সলভ করতে গিয়েও আমরা পাবো। আচ্ছা, এবার আসি পরের কোশ্চেনে। এখানে বলা হচ্ছে একটা 28-year-old একজন ম্যান, তার রেনাল ট্রান্সপ্লান্ট হয়েছে 4 মাস আগে। এখন সে হসপিটালে আসছে, তার প্রবলেম কি? ফিভার, লিথার্জি, ভিজুয়াল অ্যাকিউটি কমে গেছে, ডায়রিয়া লাস্ট ফিউ উইকস ধরে। এখন এক্সামিনেশন করে দেখলাম তার একটা ফিভার আছে, পালস নর্মাল, বিপি একটু বেশি, পেশেন্টের জন্ডিস ডেভেলপ করছে, এবং ফান্ডোস্কোপি করে দেখলাম সেখানে কিছু হোয়াইট ইয়েলো এক্সুডেট অ্যান্ড এরিয়াজ অফ হিমোরেজ। এখন ট্রান্সপ্লান্টেড কিডনির উপর একটা ব্লুই পাইছি, একটা সুপারফিশিয়াল স্কার আছে যেটা ওয়েল হিলড। ইনভেস্টিগেশন, আচ্ছা এগুলো পরে আসে, এখন এইটুকু আসে। এখন এখানে একটা ক্লিয়ার কাট সিনারিও বলতেছে যে একটা রেনাল ট্রান্সপ্লান্ট পেশেন্ট, আচ্ছা একটা রেনাল ট্রান্সপ্লান্ট পেশেন্টের জ্বর আসছে, সবার আগে কি চিন্তা করব? চিন্তা করবো একটা ইনফেকশন হয়েছে। তাহলে স্বাভাবিক এখানে আসলে একটা ইনফেকশনই হয়েছে। একটা রেনাল ট্রান্সপ্লান্ট পেশেন্ট, ডেফিনেটলি দিস পেশেন্ট ইজ অন সাম ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট। নর্মালি হয়তো বা সে স্টেরয়েড পায়, হয়তো বা সে সাইক্লোস্পোরিন পায়, হয়তো বা সে ট্যাক্রোলিমাস পায়, কিছু না কিছু এজেন্ট সে আসলেই পাচ্ছে যেটা তার ইমিউনিটিকে কমায় ফেলে। সো একটা পোস্ট ট্রান্সপ্লান্ট পেশেন্ট ডেফিনেটলি তার ইমিউন সাপ্রেসড থাকবে, এবং ইমিউনিটি সাপ্রেস থাকলে সেখানে অপরচুনিস্টিক ইনফেকশন চলে আসবে। এখন কোন অপরচুনিস্টিক ইনফেকশন হয়? সো আমরা যদি ইনফেকশিয়াস ডিজিজের একটু নলেজ রাখি, পোস্ট রেনাল ট্রান্সপ্লান্ট পেশেন্ট যাদের ইমিউনিটি কম, তাদের সবচেয়ে কমনলি যে ইনফেকশনটা সেটা হচ্ছে সাইটোমেগালোভাইরাস। এবং সাইটোমেগালোভাইরাস দিয়ে যদি একটা ইনফেকশন হয়, একটা ইমিউনো কম্পিটেন্ট পেশেন্ট বেসিক্যালি খুব বেশি কিছু একটা বোঝাই যায় না, মোস্ট অফ দ্য টাইম দিস ইজ অ্যাসিমটোমেটিক। বাট যে পেশেন্টটা আমরা দেখি যে ইমিউনো সাপ্রেসড, ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট, সেই পেশেন্টের সাইটোমেগালোভাইরাস ইনফেকশন হলে তার বহুত কিছু হয়ে যায়। তার ডায়রিয়া হয়, এই যে এখানে ডায়রিয়া পাইছি। তার এই যে আমরা দেখবো যে সাইটোমেগালোভাইরাসের রেটিনাইটিস হয়। কি হয়? রেটিনাইটিস। সো এই জন্য এই যে ভিজুয়াল অ্যাকিউটি কমে গেছে, ফিভার থাকবে, লিথার্জি থাকবে। সাইটোমেগালোভাইরাসের কারণে কিন্তু হেপাটাইটিসও হতে পারে, এই কারণে পেশেন্টের জন্ডিস ডেভেলপ করছে। সো দিস ইজ এ কেস অফ সাইটোমেগালোভাইরাস ইনফেকশন। অ্যান্ড এখানে স্পেসিফিকভাবে ভিজুয়াল অ্যাকিউটি কমে গেছে, ফান্ডোস্কোপিতে আমি হিমোরেজ পাইছি। সো ডেফিনেটলি সিএমভি রেটিনাইটিস। আমি হিস্ট্রি থেকেই বলে দিলাম। আমি এবার ইনভেস্টিগেশনে আসি, দেখি এরা কি বলছে। এখন হিমোগ্লোবিন একটু কম, ডাব্লিউবিসি ভালো, সোডিয়াম পটাশিয়াম ভালো, ক্রিয়েটিনিন একটু বেশি, এএলটি লেভেলটা বেশি, বিলিরুবিন বেশি, স্টিল গোজ ইন ফেভার উইথ সাইটোমেগালোভাইরাস ইনফেকশন। এখন কোশ্চেন হচ্ছে কোন ট্রিটমেন্ট দেওয়া অ্যাপ্রোপ্রিয়েট হবে। তাহলে ট্রিটমেন্ট কিসের দিতে হবে? সাইটোমেগালোভাইরাসের ট্রিটমেন্ট দিতে হবে। এখন অপশনে কি? অ্যাসাইক্লোভির। অ্যাসাইক্লোভির আমাদের হার্পিস ভাইরাসের এগেন্স্টে কাজ করে, কিন্তু তারা কারা? হার্পিস সিমপ্লেক্স 1, হার্পিস সিমপ্লেক্স 2, ভ্যারিসেলা জস্টার ভাইরাস, এই তিনটা জায়গাতে অ্যাসাইক্লোভির ভালোই কাজ করে। কিন্তু সাইটোমেগালোভাইরাসে অ্যাসাইক্লোভির ডাজ নট ওয়ার্ক ভেরি ওয়েল। ফসকারনেটও আমরা সাইটোমেগালোভাইরাস আসলে দিই না। এখানে আর তিনটা অপশন আছে, তিনটা অপশনই সাইটোমেগালোভাইরাসের ট্রিটমেন্টে আসলেই দেওয়া যায়: গ্যান সাইক্লোভির, ভালা সাইক্লোভির, ভ্যালগ্যান সাইক্লোভির। এখন কোশ্চেন হচ্ছে আসলেই কোনটা দেওয়া হয়। আচ্ছা, সো এইটার জন্য ফার্মাকোলজি আমাদের এমবিবিএস লেভেল নলেজই আনাফ। আমরা এমবিবিএস ফার্মাকোলজিতে যখন এগুলো নিয়ে পড়ালেখা করছি সেখানেই লিখে দেওয়া আছে কোনটা কোথায় ইউজ করা হয়। সো অ্যাকচুয়ালি ভালা সাইক্লোভির, ভ্যালগ্যান সাইক্লোভির, এই দুইটা ড্রাগকে আমরা ইউজ করি ফর প্রোফাইল্যাক্টিক পারপাস। তাহলে কোনো একটা পেশেন্টের রেনাল ট্রান্সপ্লান্ট হয়েছে, সাইটোমেগালোভাইরাস দিয়ে ইনফেকশন যেন না হয়, সেই প্রোফাইল্যাক্সিস পারপাসে আমরা ভ্যালা সাইক্লোভির বা ভ্যালগ্যান সাইক্লোভির দিতাম। কিন্তু যদি পেশেন্টের ঘটনা ঘটেই যায়, সাইটোমেগালোভাইরাস দিয়ে ইনফেকশন হয়ে যায়, ইনফেকশন হয়ে গেলে আমাদের ড্রাগ অফ চয়েস ইজ গ্যান সাইক্লোভির। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ গ্যান সাইক্লোভির। তাহলে এখানে আসলে কনফিউশন ক্রিয়েট হবে, তিনটা একই রকম ড্রাগ, তিনটা একই জায়গায় কাজ করে, কিন্তু কনফিউশনটা থাকবে না যদি আমি স্পেসিফিকভাবে জানি কোন ড্রাগটা কখন ইউজ করা হয়। যেমন গ্যান সাইক্লোভির ইনফেকশন হইলে, আর ভালা সাইক্লোভির, ভ্যালগান সাইক্লোভির আমরা ইউজ করি যদি প্রোফাইল্যাক্টিক পারপাসে ইউজ করি তখন। সো কারেক্ট অ্যান্সার এখানে গ্যান সাইক্লোভির। আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে, আমাদের খুব বেশি কোশ্চেনের বাকি নাই এই সেশনের। আচ্ছা, এবার সে 54-year-old একজন ওয়েম্যান, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস আছে, সে মেটফরমিন পায় 1 গ্রাম, অ্যাটোরভাস্টাটিন পায় 10 মিলিগ্রাম। আচ্ছা, মেটফরমিন 2 বেলা পায়, তাহলে টোটাল 2 গ্রাম হবে। আর রিসেন্টলি সে র্যামিপিল স্টার্ট করছে 10 মিলিগ্রাম। এক্সামিনেশনে দেখা গেছে বিপি 134/82,
পালস ভালো আছে, কোনো হার্ট ফেলারের সাইন সিমটম মারমার ফার্মার এগুলো কিচ্ছু নাই। এখন পেশেন্টের ইনভেস্টিগেশন রিপোর্টটা একটু দেখি। এখানে হিমোগ্লোবিন ভালো আছে, ডাব্লিউবিসি ভালো, প্লাটিলেট ভালো, সোডিয়াম ভালো, পটাশিয়াম ভালো, ক্রিয়েটিনিনটা একটু চেঞ্জ আছে। কি চেঞ্জ? আগে 100 মাইক্রোমোল পার লিটার ছিল, এখন 114 মাইক্রোমোল পার লিটার হয়েছে। তার মানে 3 মাস আগে যেটা ছিল র্যামেপ্রিল পাওয়ার পরে 114 হয়ে গেছে, তার মানে 14% ইনক্রিমেন্ট অফ সেরাম ক্রিয়েটিনিন। এইটা আর HbA1c 7.3%। HbA1c ইজ আচ্ছা ঠিক আছে, এটা আরেকটু এখন মেটফরমিনে 7.5 এর নিচে থাকলে আর নতুন ড্রাগ অ্যাড হবে না। এখন বলতেছে যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট স্টেপ উইথ রেসপেক্ট টু পেশেন্ট রেনাল ফাংশন। এখন পেশেন্টের রেনাল ফাংশনের কাছে আমার কাছে এটা ক্লিয়ার যে তার ক্রিয়েটিনিন লেভেলটা আসলে বাড়ছে, বাট কতটুকু বাড়ছে? 14%। এখন একটা পেশেন্টের যদি এসি ইনহিবিটর অ্যাড করা হয়, ডেফিনেটলি এসি ইনহিবিটর অ্যাড করলে পেশেন্টের পটাশিয়াম লেভেল বাড়বে, ডেফিনেটলি পেশেন্টের সেরাম ক্রিয়েটিনিন লেভেল বাড়বে, ডেফিনেটলি ইজিএফআর কমবে, এটা হবেই। কিন্তু ঘটনা হচ্ছে কতটুকু আমরা টলারেট করব। সো কারো যদি পটাশিয়াম লেভেল 5.5 পর্যন্ত বাড়ে, আমি সেটা টলারেট করব। ইনফ্যাক্ট রেনাল ইম্পেয়ারমেন্টের পেশেন্টের 6 পর্যন্ত টলারেট করা হবে। কোনো পেশেন্টের সেরাম ক্রিয়েটিনিন যদি 30%-এর বেশি বেড়ে যায়, তখন আমরা এটা বন্ধ করব। বা কারো ইজিএফআর যদি 25%-এর নিচে কমে যায়, সেখানে আমরা অফ করব। কিন্তু এইখানে তো ক্রিয়েটিনিন বাড়ছে মাত্র 14%। সো এইটাকে আমরা ইগনোর করব, উই শ্যাল গো অন। তাহলে আমরা র্যামিপ্রিল, ক্যাপ্টোপ্রিল, লিসিনোপ্রিল এইগুলো আমরা কন্টিনিউ করবো। তাহলে মেটফর্মিন বন্ধ করার কোনো কোশ্চেনই আসে না, মেটফর্মিন ডোজ কমানোর কোনো দরকার নাই, র্যামিপ্রিল বন্ধ করারও কোনো দরকার নাই, র্যামিপ্রিলের ডোজ কমানোর কোনো দরকার নেই। তাহলে এখানে কারেক্ট আনসার ইজ ডু নাথিং, কিছুই করার দরকার নেই। এটাই প্রশ্ন। প্রলাপান করবে কি? এটা দাগাই দিয়ে চলে আসবে, ডোজ কমাই দিব, কিন্তু আসলে কারেক্ট আনসার হচ্ছে ডু নাথিং, কিচ্ছু করা লাগবে না। আচ্ছা, পরের কোশ্চেন আসি। একটা 21 ইয়ার ওল্ড একজন উইমেন, তার বয়ফ্রেন্ড তাকে নিয়ে আসছে, সে 300 মিলিগ্রামের 30টা অ্যাসপিরিন ট্যাবলেট খেয়ে ফেলছে। হ্যাঁ, 30 মিনিট আগে। এই যে টাইমিং, 1 ঘন্টার মধ্যে 2 ঘন্টার মধ্যে আসলে আমরা গ্যাস্ট্রিক ল্যাভেজ অনেক জায়গায় চিন্তা করি, অনেক জায়গায় অ্যাক্টিভেটেড চারকোল চিন্তা করি, বিশেষ করে স্যালিসাইলেট পয়জনিংয়ে অ্যাক্টিভেটেড চারকোলের কথা চিন্তা করা হয়। অ্যাসপিরিন কি? এক ধরনের স্যালিসাইলেট অ্যাসিড, তাই না? স্যালিসাইলিক অ্যাসিড। সো যে কোনো রকমের স্যালিসাইলিক অ্যাসিড পয়জনিং যদি হয়, সেখানে যদি পেশেন্ট 2 ঘন্টার মধ্যে আমাদের কাছে আসতে পারে, সোজা ডিরেক্ট অ্যাবজর্পশনকে বন্ধ করব। কিভাবে? বাই গিভিং অ্যাক্টিভেটেড চারকোল। অ্যাক্টিভেটেড চারকোলের সিরাপ পাওয়া যায়, একবারে খেয়ে ফেলবে, মানে ওটা ড্রাগটা অ্যাবজর্পশনই কমে যাবে। সো 30 মিনিটের মধ্যে আসলে মাথায় থাকবে উই শ্যাল গো ফর অ্যাক্টিভেটেড চারকোল। আচ্ছা, এখন পেশেন্টের অন অ্যারাইভাল খুবই সে ডিস্ট্রেসড, তার সিভিয়ার টিনাইটাস আছে। আচ্ছা, টিনাইটাস ইজ অলসো এ ফিচার অফ স্যালিসাইলেট পয়জনিং। কোনো পেশেন্টের স্যালিসাইলেট পয়জনিং হলে আমরা সেখানে টিনাইটাস পাই। রেসপিরেটরি রেট বেশি, খুব স্বাভাবিক, কারণ হাইপার ভেন্টিলেশন হয় এবং এই জন্য পেশেন্টের রেসপিরেটরি অ্যালকালোসিস থাকে। আচ্ছা, এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার হচ্ছে, কোনো পেশেন্টের যদি স্যালিসাইলিক অ্যাসিড পয়জনিং হয়, সেখানে আমরা মিক্সড টাইপ অফ মেটাবলিক ডিসঅর্ডার পাই। একটা কি? তার পাবো মেটাবলিক অ্যাসিডোসিস উইথ রেসপিরেটরি অ্যালকাইলোসিস। মেটাবলিক অ্যাসিডোসিস উইথ রেসপিরেটরি অ্যালকালোসিস। তাহলে এখানে এপিগ্যাস্ট্রিক পেইন থাকবে। কেন থাকবে? খুব স্বাভাবিক, এনএসআইড ইনডিউসড আলসার, এটার জন্য হইতে পারে। নশিয়া থাকবে, ভালো কথা, বিপি ভালো, পালস একটু বেশি, এপিগ্যাস্ট্রিক পেইন অন পালপেশন। এখন ইনভেস্টিগেশনে কি পাই? ইনভেস্টিগেশন হিমোগ্লোবিন ভালো, ডাব্লিউবিসি ভালো, প্লাটিলেট ভালো, সোডিয়াম, পটাশিয়াম একটু কম, বাইকার্বনেট কম, ডেফিনেটলি মেটাবলিক অ্যাসিডোসিস আছে, পিএইচ 7.52, তার মানে মেটাবলিক তার মানে অ্যালকালোসিসও আছে, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড অনেক লো। সো বেসিক্যালি এখানে রেসপিরেটরি অ্যালকালোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস একটা মিক্সচার আছে, বাট ওভারঅল প্রিডমিনেটলি আসলে অ্যালকালোসিসই আমি বলবো। এখন তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট স্টেপ কি? সো তার মানে এখন কি করব, পেশেন্টে কি করব? সো কথা হচ্ছে স্যালিসাইলেট পয়জনিং 2 ঘন্টার মধ্যে আসছে, অ্যাক্টিভেটেড চারকোল দিয়ে ড্রাগ অ্যাবজর্পশনকে মিনিমাইজ করে ফেলতে হবে। সো এইখানে ডানে বামে তাকানোর কিছু নাই। সো আমরা কি করবো? অ্যাক্টিভেটেড চারকোল দিব। এখানে ভমিটিং, ডেক্সট্রোজ, নর্মাল স্যালাইন, বাইকার্বনেট কিচ্ছু লাগবে না, নো। 2 ঘন্টার মধ্যে আসলে অ্যাক্টিভেটেড চারকোল দিয়ে দিব, শেষ, খেলা শেষ, টাইমের মধ্যে মিলে গেছে, অ্যাক্টিভেটেড চারকোল দিব। ও আচ্ছা, সো এইটাই আমাদের লাস্ট কোশ্চেন ছিল। সো এই ছিল মোটামুটি আমাদের এই সেশনে আলোচনা। ইনশাআল্লাহ নেক্সট সেশনে আমরা আরও কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।